হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম নাম্বারস সংক্রান্ত প্রবলেম সমস্ত সলভ করেছিলাম। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, অর্থাৎ ওয়েভ মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, যেটার ইন্ট্রোডাকশান আমি দিয়েছিলাম কোয়ান্টাম নাম্বারস যেদিনকে আমি শুরু করেছিলাম পড়ানো সেই পার্টিকুলার ভিডিওটাতে। এখন আজকের ভিডিওটাতে আমি যা যা পড়াবো সেটা নিট পরীক্ষার রেসপেক্টে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কেননা কোয়েশ্চেন সেখান থেকে আসেনি এখনও পর্যন্ত। যেই মেন অ্যাডভান্সের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে নিট পরীক্ষা যারা দেবে তোমাদেরকেও আমি বলবো যে অবশ্যই ভিডিওগুলো দেখতে, কারণ আমরা বিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে 4-5 বছর আগে যে কোয়েশ্চেনগুলো যেই মেন বা অ্যাডভান্সে এসছে সেগুলো নিট পরীক্ষাতে রিপিটও হয়েছে। এই যে সেগমেন্টটা, এইটা হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের লাস্ট সেগমেন্ট। দুটো লেকচার লাগবে আমার, আজকের ভিডিওটা এবং পরবর্তী ভিডিওটা লাগবে এই ব্যাপারটা কমপ্লিট করতে। তবে শুরু করার আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমরা কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের শুরুতে বলেছিলাম যে এটা বেসিক্যালি ডি ব্রগলি হাইপোথিসিস এবং হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই দুটো আবিষ্কার হওয়ার পর থেকে বিজ্ঞানী শ্রোডিঙ্গার এই ওয়েভ ইকুয়েশনটা ডেভেলপ করেছিলেন। এখন ডি ব্রগলি হাইপোথিসিসে যেটা বলা হয়েছিল সেটাতে যেটা মূল যে জায়গাটা ফোকাস করা হয়েছিল সেটা হচ্ছে ইলেকট্রন বিহেভস অ্যাজ ওয়েভ, তাই তো? আমরা লিখব স্ট্যান্ডিং ওয়েভ। ইলেকট্রন ওয়েভটা হচ্ছে এক ধরনের স্ট্যান্ডিং ওয়েভ, টু বি প্রিসাইজ, ঠিক আছে? আর হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল কী বলেছিল, এখান থেকে আমরা যেটা জেনেছিলাম যে ইলেকট্রন উই ক্যানট লোকেট অ্যান ইলেকট্রন বাট we can find the probability of, এখানে find লিখছি কেন, we can get the probability of finding an electron within an atom। তো এই দুটো ছিল আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটমের বেসিস। একটা হচ্ছে আমরা ইলেকট্রন যদি একটা পার্টিকেল হতো এবং পার্টিকেল নেচার যদি ডমিনেট করতো তাহলে আমরা ইলেকট্রনটাকেই খুঁজে পেয়ে যেতাম, যেটা বিজ্ঞানী নিলস বোর বলেছিলেন যে ইলেকট্রন ওই সার্কিউলার পাথে, 2 ডাইমেনশনাল, যেটাকে আমরা অরবিট বলি, সেইখানে ইলেকট্রন রিভলভ করে। সেটা যদি বাস্তবে সত্যি হতো তাহলে আমরা ইলেকট্রনকেই খুঁজে পেয়ে যেতাম, কিন্তু ইলেকট্রনকে আমরা পাই না, কারণ ইলেকট্রনের ওয়েভ নেচার ডমিনেট করে এবং ইলেকট্রন এক্সক্লুসিভলি আমরা বলতেই পারি যে এটা একটা ওয়েভ। সেই কারণে আমরা খালি ইলেকট্রনকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা পেতে পারি, যে এই জায়গাটা ইলেকট্রন থাকতে পারে বেশি পরিমাণে, ওই জায়গাটা ইলেকট্রন থাকতে পারে কম পরিমাণে, এইরকম একটা প্রবাবিলিটি আমরা জানতে পারি। তো ইকুয়েশনের ফর্মটা হচ্ছে ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডেল ওয়াই স্কোয়ার ডেল জেড স্কোয়ার, একে ডেল বলা হয়, হ্যাঁ, প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি ইকুয়াল টু 0। সো এটা হয়ে গেল আমাদের শ্রোডিঙ্গার ইকুয়েশন। দেখো এখানে যেটা লিখছি আমরা ডেল, এই যে ডেল ডেল এক্স মানে হচ্ছে কি, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। আমরা যেরকম নর্মালি ডিডিএক্স লিখি, ডিডিএক্স মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, আর ডেল ডেল এক্স লেখা মানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি। পার্শিয়ালি ডিফারেন্সিয়েট কখন করা হয়? যখন কোনো একটা পার্টিকুলার রাশি দুটো অন্য রাশির ফাংশন হয়, হ্যাঁ। এইটা আমরা কখন করি? আমরা যদি এরকম লিখি তাহলে আমরা বলতে পারবো যে ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স, তখন আমরা ডিওয়াই ডিএক্স বের করি। এবার ওয়াই যদি ফাংশন অফ খালি এক্স না হয়ে আরও কিছুর উপর ডিপেন্ড করে, যদি এরকম হয় যে এ এক্স অ্যান্ড জেড দুজনের উপর ডিপেন্ড করছে, তখন যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তখন আমরা ডিফারেন্সিয়েট করার সময় একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তখন জেডটাকে কনস্ট্যান্ট রাখবো,
আবার যখন জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তখন এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমাদের ক্লাস 11-12-এর ম্যাথামেটিক্স সিলেবাসে নেই, তবু আমরা এ সংক্রান্ত আরেক মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমাদের একটু কাজে লাগবে আমরা যখন থার্মোডাইনামিক্স পড়বো তখন, সেখানে আমি ব্যাপারটা একটু আরেকটু ডিটেলে বলবো। এখন আপাতত এইটুকুই থাক, ঠিক আছে? তো এই হয়ে গেল পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর এখানে ইটা হচ্ছে টোটাল এনার্জি অফ ইলেকট্রন, ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন, এগুলো তো বলার কিছু নেই, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ইলেকট্রনের মাস। আর সাইটা কি? সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন। আমরা এর আগেও বলেছিলাম ওয়েভ ফাংশন মানে কি। ওয়েভ ফাংশন হচ্ছে আসলে সাই যেমন ওয়েভ ফাংশনকে বোঝায়, তেমনি এটা অ্যাকচুয়ালি কী করে, এটা অ্যাকচুয়ালি কী করে যে ইট গিভস all the informations for an electron when Schrodinger equation is solved. এই যে শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন আমরা লিখেছি, এই ইকুয়েশনটা যখন সলভ করা হলে সাই ইকুয়াল টু সামথিং একটা ইকুয়েশন পাই আমরা। এবার সেই ইকুয়েশনটা থেকে আমরা কোনো একটা ইলেকট্রনের জন্য যাবতীয় ইনফরমেশন আমরা সেখান থেকে পেতে পারি। এবার এই সাই ইকুয়াল টু যে সামথিং ইকুয়েশন যেটা হচ্ছে, এই ইকুয়েশনটা অনেকগুলো ইকুয়েশন আমরা পেতে পারি। প্রত্যেকটা ইকুয়েশন প্রত্যেকটা ডিফারেন্ট ইলেকট্রনের জন্য, মানে ডিফারেন্ট ইলেকট্রনকে ও সিগনিফাই করে আর কি। এখন এই ইকুয়েশন সলভ করার পরে সাইয়ের যে ভ্যালুটা আসবে, সমস্ত ভ্যালুগুলোই কিন্তু অ্যাকসেপ্টেড নয়, গ্রহণযোগ্য নয়। সাইয়ের কোন ভ্যালুগুলো গ্রহণযোগ্য তার কিছু কন্ডিশনস আছে, ওই সমস্ত আমাদের এখন জানার দরকার নেই। তো যে সাইয়ের ইকুয়েশনগুলো অ্যাকসেপ্টেড বা গ্রহণযোগ্য, সেইগুলো থেকে আমরা কি পাই, প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে আমরা একটা করেসপন্ডিং সাই আর ই, এই এনার্জি দুটোর একটা কম্বিনেশন পাই, একটা সাইয়ের ভ্যালু পাই, একটা ই এর ভ্যালু পাই প্রত্যেকটা ইকুয়েশনের জন্য। সেই ইগুলো আসলেই ইলেকট্রনের এনার্জিকে ডিনোট করে, ঠিক আছে? এখন আমরা এইটুকু একটু বলতে পারি, এখান থেকে একটু আমরা ব্যাপারটাকে এগোতে পারি, ইকুয়েশনটাকে জেনে রাখলে ক্ষতি নেই খুব একটা। সেটা হচ্ছে আমাদের বইতে, এনসিইআরটি বইতে যে ফর্মটা লেখা থাকে সেটা হচ্ছে এরকম একটা ফর্ম থাকে, এইচ সাই ইকুয়াল টু ই সাই। মানে এটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশনের এটাকে বলা হয় অপারেটর ফর্ম, ঠিক আছে? এই এইচ ক্যাপ এটার নাম হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, ঠিক আছে? এটা ওয়েভ ফাংশন সাইটা, আর এই ইটা হচ্ছে এনার্জি, ঠিক আছে? এটাকে এই ইটা এনার্জিটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় আইগেন ভ্যালু, আর এইটাকে বলা হয় সাইটাকে বলা হয় আইগেন ফাংশন, ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপারগুলো কি কেন দরকার নেই, এত ডিটেলে আমাদের দরকার নেই। আমাদের শুধুমাত্র এই পার্টিকুলার সেগমেন্ট থেকে যা কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসে, সেই কোয়েশ্চেন্সগুলো সলভ করার জন্য যতটুকু ইনফরমেশন আমাদের দরকার সেইটুকুই খালি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো মাত্র, ঠিক আছে? কারণ এটা একটা হিউজ একটা টপিক এবং অনেক জটিল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস থাকে। তো সেই সমস্ত ন্যাচারালি আমাদের সিলেবাসের বাইরে কী করে এটা সলভ করে সাই ইকুয়াল টু সামথিং ওই ইকুয়েশনটা পেতে হয় দরকার নেই আমাদের। শুধু ওই ইকুয়েশনগুলো আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকে কখনো কখনো। তো এই ইকুয়েশনগুলো কী ফর্মে আসে সেইগুলো আমরা জানবো, যে শুধুমাত্র জানবো, সেই ইকুয়েশনগুলো মুখস্থ করার কোনো ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে? এখন এখান থেকে আমরা একটা জিনিস লিখতেই পারি, দেখো, সেটা হচ্ছে যে এই যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটা যদি আমি কমন নিই, মানে ডেল জেড স্কোয়ার এইটা, ঠিক আছে, এটা ইন্টু সাই লিখতে পারি। তো এটাকে এই তিনটে জিনিস থেকে কমন নিয়ে এটা লিখতে পারলাম, ঠিক আছে? প্লাস দেখো আমি একটা জিনিস করছি এখানে, আচ্ছা এমনিতেই করি, এটা ইন্টু ই মাইনাস 8 স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ভি ইকুয়াল টু 0, ঠিক আছে? এইবার দেখো এই যে ব্যাপারটাকে, এইটাকে এরকম একটা ডেল, এটাকে বলা হয় ডেল, ঠিক আছে? ডেলটা হয় এরকম লিখলে, এটাকে উল্টে দেওয়া হয়েছে। সেখানে ডেল স্কোয়ার মানে হচ্ছে এই তিনটের যোগফল, ঠিক আছে? এখানে এক্স ওয়াই জেডটা কি আমি বলতে ভুলে গেছি, এটা অবশ্যই তোমরা জানো যে এক্স ওয়াই জেড হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস, ঠিক আছে? তো আমরা এই পুরোটাকে বলবো এবার ডেল স্কোয়ার সাই
শুধু আমি এইটাই লিখবো না, এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম এইটা দিয়ে ভাগ করে দেবো পুরো ইকুয়েশনটাকে, ঠিক আছে? তাহলে এইচ স্কোয়ার বাই ভাগ কেন বলছি, গুণ করে দেবো, এটা দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? প্লাস, তাহলে এখানে কত হবে, ই হবে খালি, অ্যাকচুয়ালি আমি মাইনাস সাইন দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস ই হবে আর প্লাস ভি হবে, ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু ভুল করেছিলাম ইকুয়েশনটা, এখানে একটা সাই হবে, ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0, তাহলে এই প্রত্যেকটা জায়গাতে একটা করে সাই হয়ে যাবে। তাই যদি হয় তাহলে এবার এই ই সাইটা ওইদিকে চলে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকে দেখো, 8 পাই স্কোয়ার এম প্লাস এটা ইন্টু ডেল স্কোয়ার প্লাস ভি। হ্যাঁ, এইটা যদি কমন হয়ে যায়, মানে এইটা আর এইটাখান থেকে সাইটা কমন গেল, তাহলে পড়ে থাকলো ব্র্যাকেটের মধ্যে এটা ইকুয়াল টু ই সাই। এবার এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যা পড়ে আছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ান অপারেটর, এটাকেই আমরা এইচ সাই ইকুয়াল টু ই সাই এই ফর্মে নিয়ে যাই। দেখো এগুলো খালি দেখার জন্য, এমনি কিছু নেই, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট বইতে এই ফর্মটা দেওয়া থাকে, মাঝে মাঝে এই ফর্মটা দেওয়া থাকে, এখন হঠাৎ করে এইটা কী করে এরকম হয়ে গেল সেইটুকু জাস্ট বোঝানোর জন্য আমি 3-4টে লাইন খালি করলাম, যেখানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে দিস ইজ কল্ড হ্যামিল্টনিয়ান অপারেটর, রাইট? দেখো পরবর্তী পয়েন্ট লেখো যে সাই the wave function of electron also represents the amplitude of the electron wave যখন যাচ্ছে তখন সেই ওয়েভের একটা অ্যাম্প্লিটিউড থাকে, নিশ্চয়ই তোমরা জানো, সেই অ্যাম্প্লিটিউডটাকেও কে ডিনোট করছে না, সাই। হ্যাঁ, সো সাই ইজ অলসো কল্ড অ্যাম্প্লিটিউড ফাংশন, যেমন ওয়েভ ফাংশন বলে, ঠিক আছে? এটা যেমন একাধারে ওয়েভ ফাংশন, তেমনি এটার আরেকটা নাম হচ্ছে অ্যাম্প্লিটিউড ফাংশন। এখন যে কোনো স্ট্যান্ডিং ওয়েভের জন্য কি হয় তোমরা ফিজিক্সে পড়বে আরও ভালো, ফর এনি স্ট্যান্ডিং ওয়েভ, ঠিক আছে, এনার্জি অফ ওয়েভ ভ্যারিজ উইথ ওর অ্যাম্প্লিটিউডের স্কোয়ার, ঠিক আছে? যে কোনো ওয়েভের এনার্জি তার অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়। তাই যদি হয়, এবার দেখো এখানে আমরা কী নিয়ে আলোচনা করছি, ইলেকট্রন, তাহলে এনার্জি অফ ওয়েভ মানে আলটিমেটলি এনার্জি অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনটাই তো ওয়েভ আকারে বিস্তার লাভ করছে। তাহলে এনার্জি অফ ওয়েভ যদি বেড়ে যায়, তাহলে যে জায়গাতে ওয়েভটার এনার্জি বেশি আমরা বলতে পারবো সেই জায়গায় ইলেকট্রনের এনার্জি বেশি, অর্থাৎ সেই জায়গাতে ইলেকট্রন বেশি পরিমাণে আছে, যেখানে ইলেকট্রন নেই সেখানে তো এনার্জি 0 হবে, অর্থাৎ অ্যাম্প্লিটিউড 0 হবে। তো যত অ্যাম্প্লিটিউড যদি বেশি হয় তার মানে সেখানে ইলেকট্রনের থাকার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি যে এনার্জি অফ ওয়েভ ইজ হাই, ঠিক আছে? এটা কি ডিনোট করে? এটাই ডিনোট করে যে এনার্জি অফ ইলেকট্রন দ্যাট ইজ হাই, that is probability of finding an electron is high. আমি বোঝাতে পারছি, আশা করা যায় যে এনার্জি যদি বেশি হয়, এনার্জি বেশি মানে ওয়েভের এনার্জি যদি বেশি হয়, তাহলে ওয়েভ তো ইলেকট্রনই আলটিমেটলি, তার মানে ইলেকট্রনের এনার্জি বেশি, আর ইলেকট্রনের এনার্জি যে জায়গাটায় বেশি হবে সেই জায়গাটা ইলেকট্রনটাই বেশি বেশি করে আছে বলে আমরা ধরে নেব, তাহলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সেখানে বেশি বেশি করে হবে। এইবার দেখো এই অ্যাম্প্লিটিউডটাই, এটা কিন্তু আমরা বলছিলাম যে অ্যাম্প্লিটিউড ফাংশন অর্থাৎ সাই, তার মানে আমরা এটা বলতে পারি যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন এইটা অ্যাম্প্লিটিউড স্কোয়ার মানে সাই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, তাই না? তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, আমরা লিখতে পারি যে সো উই ক্যান সে probability
probability of finding an electron, এটাই আসলে সাই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। সেই জন্য দাস এই যে সাই স্কোয়ার, এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় যে এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি অফ ইলেকট্রন। এখন ডেনসিটি কথাটা আবার কোত্থেকে এলো সেইটা বলছি আমি। probability density of electron which is actually probability density টা কাকে বলছি দেখো এবার, which is actually the probability of finding an electron in unit volume at a distance r from the nucleus। এটা হয়ে গেল এর ডেফিনিশন, ঠিক আছে। সাই স্কোয়ারের ডেফিনিশন, প্রবাবিলিটি ডেনসিটির ডেফিনিশন। প্রবাবিলিটি ডেনসিটি কাকে বলবো, যে নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে, সাপোজ এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে এই আর ডিস্টেন্সে চলে গেলাম, এটা হচ্ছে আর। এবার এই ডিস্টেন্সে একটা ইউনিট ভলিউম কল্পনা করো। ভলিউম মানে নিশ্চয়ই বুঝতে পারছো 3 ডাইমেনশনাল স্পেস, কারণ ইলেকট্রনকে তো আমরা আলটিমেটলি 3 ডাইমেনশনাল স্পেসেই খুঁজবো। কারণ দ্বিমাত্রিক যে থিওরিটা ছিল, 2 ডাইমেনশনাল থিওরি নিলস বোর দিয়েছিলেন, সেইগুলো তো ডিসকার্ডেড হয়ে গেছে। আমরা এখন পুরো 3 ডাইমেনশনাল পিকচারটাই ভাববো। এবার এইখানে যদি একটা কোনো এরকম 3 ডাইমেনশনাল স্পেস থাকে, ঠিক আছে, যে স্পেসের ভলিউম হচ্ছে, এটা ধরো লেংথ ব্রেথ সবই হচ্ছে 1 1 করে, তাহলে এই জায়গাটার ভলিউম হচ্ছে 1। এইবার এই ইউনিট ভলিউমের মধ্যে যদি আমরা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, তাহলে এই ইউনিট ভলিউমের মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যা প্রবাবিলিটি, সেটাই হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি। ডেনসিটি কথাটা কেন হলো এখান থেকে দেখো, খুব সহজ একটা এক্সাম্পল দিই। আমরা জানি মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম মানে ডেনসিটি, রাইট। তাহলে ডেনসিটি মানে আমরা যদি ভলিউমটাকে 1 বলি, বা তোমরা নিশ্চয়ই জানো যে যখন আমরা ডেনসিটির ডেফিনিশন দিই, কী দিই, যে মাস অফ ইউনিট ভলিউম অফ এ সাবস্টেন্স ইজ কল্ড ইটস ডেনসিটি। একক ভরের যে কোনো পদার্থের একক আয়তনের যে কোনো পদার্থের ভরই হচ্ছে ওর ঘনত্ব। তাহলে আমরা এই যে একক আয়তন, এটা যদি 1 বলে দিই, তাহলে মাস আর ডেনসিটি ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে ডেনসিটি শব্দটা আমি তখনই ব্যবহার করবো যখন আমরা ভলিউমটাকে একক বা ইউনিট বলি। তাই জন্যই আমরা এখানে বলছি যে নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে একটা ইউনিট ভলিউমের একটা স্পেস কল্পনা করলাম। সেই ইউনিট ভলিউমের স্পেসে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যেটা সম্ভাবনা থাকবে বা প্রবাবিলিটি থাকবে, সেটাই হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি। আমি আরও একটা এক্সাম্পল দিতে পারি। তোমরা দেখো, গ্রুপ 1 এলিমেন্টের মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা পরপর থাকে। যত উপর থেকে নিচে যাই আমরা, তত এদের সাইজ ইনক্রিজ করে, সাইজ বেড়ে যায়। এদের চার্জ যদি আমরা ভাবি, তাহলে সবারই মাথায় চার্জ হচ্ছে কত, 1+ করে। আমরা যেমন কোনো জিনিসের শুধুমাত্র ডেনসিটি বের করতে পারি, তেমনি আয়নদের ক্ষেত্রে, আয়নগুলোর ক্ষেত্রে আমরা একটা টার্ম এরমভাবে ডিফাইন করতে পারি, চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব বাংলাতে। চার্জ ডেনসিটি কাকে বলে? চার্জ ডেনসিটি হচ্ছে অ্যাকচুয়ালি চার্জ বাই ভলিউম। চার্জ বাই ভলিউম। দেখো, এদের সবার চার্জ সমান, কিন্তু যত নিচে যাচ্ছি আমি ভলিউম বাড়ছে, তাহলে ভলিউম বাড়লে চার্জ ডেনসিটি কী হবে, কমে যাবে। সেজন্যই চার্জ ডেনসিটি লিথিয়াম প্লাসের বেশি, তারপরে পটাশিয়াম সোডিয়াম, আর লাস্টে পটাশিয়াম। আরও নিচে যদি নামি, রুবিডিয়াম, তার চার্জ ডেনসিটি আরও কম, সিজিএমের চার্জ ডেনসিটি আরও কম। যত ভলিউম বাড়বে তত, এটা তো ফিক্সড, ভলিউম বাড়ছে, সুতরাং চার্জ ডেনসিটি কমছে। তো এইখানে এটার সঙ্গে তুমি প্রবাবিলিটি ডেনসিটি এই ব্যাপারটাকে রিলেট করতে পারো, ঠিক আছে। তো যখনই আমরা কোনো জিনিসকে ইউনিট ভলিউমের সাপেক্ষে রিপ্রেজেন্ট করি, তখনই সেটাকে ডেনসিটি এই নামটা, মানে এই শব্দটা পরে যোগ করা হয়, ঠিক আছে। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট। দেখো, আমরা এর আগে যে বড় যে ইকুয়েশনটা পড়লাম শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের, যেখানে ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার সাই ডেল ওয়াই স্কোয়ার, এই যে বড় ফর্মটা, এইখান থেকে যদি আমরা ইকুয়েশনটা সলভ করে সাই এর ভ্যালু বের করি,
তাহলে দেখা যাবে যে সাই কার কার উপর ডিপেন্ড করে, ইটস আ ফাংশন অফ এক্স ওয়াই জেড, মানে কার্টেসিয়ান যে কোঅর্ডিনেটসগুলো সেইগুলোর ফাংশন, তারপরে কোয়ান্টাম নাম্বারসগুলোর ফাংশন, এনার্জির ফাংশন। ঠিক আছে, এখন সাইয়ের যে ইকুয়েশনগুলো পাওয়া যায় সেইটা অনেকটা মানে জটিল একটা ইকুয়েশন হয়। এবার সেই ইকুয়েশনে যদি আমরা এক্স ওয়াই জেডের যে ভ্যালুগুলো থাকে সেইগুলোকে যদি আমরা আর থিটা ফাই এর সাপেক্ষে মানে ওইটা দিয়ে যদি আমরা রিপ্লেস করে দিই ইকুয়েশনে, তাহলে ইকুয়েশনটা কম্প্যাক্ট একটা ইকুয়েশন হয়ে যায়। সেই কারণেই আমরা শর্ডিঞ্জার ইকুয়েশনটাকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করি। এইবার পোলার কোঅর্ডিনেট মানে তোমরা নিশ্চয়ই জানো যে ওটাকে কী দিয়ে ডিনোট করা হয়। কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেমন এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিস, তেমনি পোলার কোঅর্ডিনেটে আর থিটা এবং ফাই এই তিনটের সাপেক্ষে ওটাকে রিপ্রেজেন্ট করা হয়। আমি একটুখানি ব্যাপারটা ছবিটা আঁকলে পরিষ্কার হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট, দিস ইজ জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এইবার এটা হচ্ছে অরিজিন মানে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস থেকে একটা সার্টেন আর ডিস্টেন্সে, এটা ধরো আর ডিস্টেন্স, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমি ইলেকট্রনের প্রবাবিলিটি বের করতে চাইছি। তো এই পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস কী হবে, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখন এখানে আমি যে ছবিটা আঁকতে চলেছি এটা একটু ইম্যাজিনারি পাওয়ার না থাকলে তুমি বুঝতে পারবে না, সুতরাং একটু ইম্যাজিন করার চেষ্টা করতে হবে। দেখো আমি এই যে বোর্ডের দিকে মুখ করে দাঁড়ালাম, আমার রাইট হ্যান্ড সাইডের এবার টপ যে কর্নারটা আছে, ছাদের যে কর্নারটা, ওই কর্নারটাকে তুমি ভাবো তোমার অরিজিন। ঠিক আছে, এইবার কর্নার থেকে দুটো দেওয়াল যেখানে আর কি মিশছে, ওই যে লাইনটা, একটা লাইন নিচে নেমে আসছে, এই নিচে নেমে আসা লাইনটাকে তুমি একটা অ্যাক্সিস ভাবো, তিনটের মধ্যে যে কোনো একটা। আর অরিজিন থেকে একটা হচ্ছে সোজা এই যে দেওয়ালটা, এই দেওয়ালের দিকে একটা লাইন চলে আসছে যেটা ছাদ এবং এই দেওয়ালটাকে কানেক্ট করেছে, ওই লাইনটা, এটা একটা অ্যাক্সিস। আর একটা অ্যাক্সিস হচ্ছে ডান দিকের যে দেওয়াল এবং ছাদ এর কানেক্টিং যে লাইনটা, এটা হচ্ছে আর একটা অ্যাক্সিস। এই তিনটে অ্যাক্সিস পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, তিনটের যে কোনো একটাকে তুমি এক্স ওয়াই জেড ভাবো। এইবার অরিজিন থেকে মানে ওই কর্নার থেকে তুমি খানিকটা নিচে নেমে আসো, মানে স্পেসে, ঠিক আছে, স্পেসে হাওয়ায় নেমে আসো, ওইখানে একটা পয়েন্ট তুমি কল্পনা করো, সেই পয়েন্টটা হচ্ছে এই আর, আই মিন এই যে পয়েন্টটা এক্স ওয়াই জেড, যেটার ডিস্টেন্স আমি ধরে নেব হচ্ছে আর অরিজিন থেকে। ঠিক আছে, এইবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তো স্পেসে আছে, এবার এই পয়েন্ট থেকে আমি যদি একটা ইমাজিনারি লাইন কল্পনা করি, যে লাইনটা পয়েন্টটা থেকে, যেটা স্পেসে আছে পয়েন্টটা, সেটা থেকে সোজা যে কোনো একটা এক্স ওয়াই ওয়াই জেড বা এক্স জেড প্লেনে যদি একটা লাইন কল্পনা করি, সাপোজ এইখানে একটা, এটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি যদি প্লেনে একটা লাইন কল্পনা করি, তাহলে এই লাইনটা প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে নিশ্চয়ই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমি এইখান থেকে একটা এরকম পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা এক্স ওয়াই প্লেনে এসে থামলো। ঠিক আছে, স্পেস থেকে যে পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা এখানে এসে থামলো এক্স ওয়াই প্লেনে। এইবার এই যে এখানে এসে থামলো, এইটার সঙ্গে আমি অরিজিনটাকে কানেক্ট করছি, অরিজিনটাকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তাই যদি করি, এরপর এই পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্সটা, এই দুটোর উপর যদি আমি পারপেন্ডিকুলার টানি, তাহলে এই যে ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু হয়ে যাবে আমার এক্সের ভ্যালু, আর এই পয়েন্টের জেড ভ্যালু হবে এইটা, আর ওয়াই ভ্যালু হবে এইটা। ঠিক আছে, এই যে এক্স ওয়াই জেড এই তিনটের ভ্যালু কোনটা কোনটা হবে, এটা হবে এক্স ভ্যালু, এখান থেকে এতটা, এখান থেকে এতটা হবে ওয়াই ভ্যালু, আর এখান থেকে এতটা হবে জেড ভ্যালু। এইবার যদি এই যে লাইনটা মানে যতটা ডিস্টেন্সে আছে আর সেই ডিস্টেন্স এবং অরিজিনের যে কানেক্টিং লাইন, সেই লাইনটা যদি জেড অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল বানায়, তাহলে যেহেতু থিটা অ্যাঙ্গেল বানিয়েছে, তাহলে এই যে এইটুকু যে ডিস্টেন্স, যেটা হচ্ছে জেডের ভ্যালু, সেটা কত হয়ে যাবে, আর এর সাপেক্ষে আর কস থিটা হয়ে যাবে না, তাই না? তাহলে আমরা বলতে পারি যে জেড ইকুয়াল টু আর কস থিটা, রাইট? এবার যে কোনো অ্যাক্সিসের সঙ্গে যে কোনো প্লেন, ঠিক আছে, প্লেনের মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে, জেড অ্যাক্সিসের সঙ্গে এই প্লেনের মধ্যে একটা পয়েন্ট আমি যদি চলে আসি, তাহলে তো আমি পারপেন্ডিকুলারই আসছি না। ধরো হচ্ছে যে, ধরো এটা একটা আমার অ্যাক্সিস, আর এই অ্যাক্সিস থেকে এইটা হচ্ছে একটা প্লেন, তা আমি যদি এখান থেকে একটা লাইন ড্র করি, তাহলে সেটা অ্যাক্সিসের সঙ্গে তো পারপেন্ডিকুলারই হবে। সুতরাং এই অ্যাক্সিসের সঙ্গে এইটা পারপেন্ডিকুলার, তাই যদি হয় তাহলে এই যে লাইনটা, এটাকে আমি বলতে পারি আর সাইন থিটা।
ঠিক আছে। এবার আর সাইন থিটা বলা যে লাইনটা, সেই লাইনটা তুমি ভাবো এক্স অ্যাক্সিসের সঙ্গে ফাই অ্যাঙ্গেল বানিয়েছে। তাই যদি হয় তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি পেতে পারি যদি আমি বলি যে এই ভেক্টরের, এই যে রেডিয়াল ভেক্টর এর যদি এর সঙ্গে ফাই অ্যাঙ্গেল বানায় তাহলে এটা হচ্ছে এই ভেক্টরের কস উপাংশ। তাহলে আমরা এটা বলতে পারি যে এক্সের ভ্যালু হচ্ছে এই যে আমরা আর সাইন থিটা লিখলাম, আর সাইন থিটার কস উপাংশ, সুতরাং কস ফাই। ঠিক আছে। আর এটার সাইন হবে এইটুকু, এটা যদি এটা কস হয় তাহলে এটা সাইন হবে। তাহলে এই যে এইটুকু ভ্যালু যেটাকে আমরা ওয়াই ভ্যালু বলছি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে, আর সাইন থিটা সাইন ফাই। বোঝা গেল। এইবার যেটা আমি আগে বলছিলাম যে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করলাম, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এক্স ওয়াই এর যা ভ্যালু পেলাম সেই ইকুয়েশনে সাই ইকুয়াল টু সামথিং, ইকুয়েশনটাতে আমরা এক্স ওয়াই এর ভ্যালুর বদলে এক্সের জায়গায় এটা বসালাম, যদি জেড পাই জেডের জায়গায় এটা বসালাম, বা ওয়াই এর জায়গায় এটা বসালাম, তাহলে যে ফর্মটা ফাইনালি আমরা পাবো সেইটাকে আমরা বলবো শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট। এইবার সেই যে ফাইনাল ফর্মটা, যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট, সেই ফাইনাল ফর্মটা দেখতে কেমন হয় দেখো, এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ফাইনাল ফর্মটা দেখতে হয় এরকম, সাই আমরা লিখব আর থিটা ফাই। ঠিক আছে, যেহেতু আমরা পোলার কোঅর্ডিনেটে আর থিটা ফাই এর সাপেক্ষে সাইকে আমরা রিপ্রেজেন্ট করছি। এবার আর ইন্টু থিটা, এটা ক্যাপিটাল থিটা ব্র্যাকেটে থিটা, আর এটা ফাই ব্র্যাকেটে আবার ফাই। মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই যে আমি লিখলাম এইটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট। অর্থাৎ শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেটে ওয়েভ ফাংশনটা তিনটে আলাদা ফাংশনের কি বলবো গুণিত, মানে মাল্টিপ্লিকেশন আর কি। মানে এই তিনটে ফাংশনকে যদি আমি গুণ করি তাহলে আমরা সাইকে পাবো। তার মধ্যে এই যে আর ব্র্যাকেটে আর লেখা আছে মানে কি, এটা এই আরটা হচ্ছে ওই যে ডিস্টেন্সটা, মানে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে এটা। এটাকে আমরা বলি এই টোটাল ওয়েভ ফাংশনটাকে আমরা দুটো পার্টে ভাগ করি। এইটাকে আমরা বলি রেডিয়াল ওয়েভ ফাংশন। রেডিয়াল ওয়েভ ফাংশন মানে যেটা রেডিয়াস বা ডিস্টেন্সের সঙ্গে ডিস্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট। আর এই পার্টটাকে আমরা বলি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। ঠিক আছে। অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন আবার ফার্দার ডিপেন্ড করে মানে কোন দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন, থিটা ফাংশন এবং ফাই ফাংশন, এই দুটোর উপরে। এবার এখানে আরও একটা জিনিস আমাকে বলতে হবে, সেটা হচ্ছে আর এইটা ডিপেন্ডস অন ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। আর এটা আরও কোন জিনিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন, আচ্ছা এটা আমি পরে লিখছি, আগে এগুলো লিখে নিই, যে থিটা অ্যান্ড ফাই ডিপেন্ডস অন অ্যাঙ্গেলস উইথ অ্যাক্সেসগুলোর সঙ্গে যা অ্যাঙ্গেল বানিয়েছে পয়েন্টটা, সেই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। তাই জন্য এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন, বা অনেক সময় অ্যাঙ্গুলার পার্ট বলা হয়। মানে টোটালটা যদি একটা ওয়েভ ফাংশন হয় তাহলে এটা অ্যাঙ্গুলার পার্ট, এটা রেডিয়াল পার্ট। এবার এই নামগুলো তোমরা নিশ্চয়ই অ্যাঙ্গুলার বা রেডিয়াল এই নামগুলো চেনা লাগছে নিশ্চয়ই। আমরা এর আগে অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড এইসব করেছিলাম, অ্যাকচুয়ালি ওই ব্যাপারগুলো এখান থেকেই আসে। আচ্ছা, এইবার যেটা বলছিলাম যে এই যে আর, এটা কার উপর ডিপেন্ড করে দেখো, আর এর ভ্যালু ডিপেন্ডস অনলি অন এন অ্যান্ড এল, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরে ডিপেন্ড করে। আর থিটা ডিপেন্ডস অন এল অ্যান্ড এম, আর ফাইটা ডিপেন্ডস অন এম অনলি। ফাই শুধুমাত্র এম ভ্যালুর উপর ডিপেন্ড করে, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপরে ডিপেন্ড করে। তাই জন্য অনেক সময় এরকমও লেখা হয়, যেরকম লেখা হয় দেখো, অনেক সময় রেডিয়াল ওয়েভ ফাংশনটাকে এরকমও লেখা হয়, সাই ইকুয়াল টু আর এন এল থিটা এল এম আর ফাই এম।
এই ফর্মে অনেক সময় লেখা হয়। ঠিক আছে, আমাদের এই সমস্ত ফর্ম মুখস্থ রাখার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, জাস্ট এইগুলো বুঝতে হবে, কারণ এইগুলো না বুঝলে আমরা এর পরবর্তী যেটা বলবো সেইখানে আমরা গুলিয়ে ফেলবো আর কি। এইবার যদি আমরা এবার ওয়েভ ফাংশন পেয়ে গেলাম, এইবার এই যে ওয়েভ ফাংশনটা এটাকে যদি আমরা এর স্কোয়ার বানাই তাহলে আমরা কী পেয়ে যাবো, প্রবাবিলিটি ডেন্সিটি পেয়ে যাবো আবার। ঠিক আছে, সো দিস ইকুয়াল টু কী হবে দেখো, আর স্কোয়ার আর, এদিকটা স্কোয়ার করছি মানে এদিকটাও স্কোয়ার করবো আমরা। ঠিক আছে, তারপরে থিটার স্কোয়ার আর ফাইয়েরও স্কোয়ার। এখন আবারও এইটাকে আমরা বলবো রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। আমরা এর আগেই বলেছি যে সাই স্কোয়ারটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইন অ্যান ইউনিট ভলিউম। তাহলে এই প্রবাবিলিটি ডেন্সিটিটাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিলাম, একটা হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার প্রবাবিলিটি ডেন্সিটি। অ্যাঙ্গুলার প্রবাবিলিটি ডেন্সিটি। ঠিক আছে, কপি করো। তাহলে আমরা কী পেলাম দেখো, এখান থেকে এবার আমরা যেটা পেলাম রেডিয়াল আর অ্যাঙ্গুলার প্রবাবিলিটি ডেন্সিটি পেলাম। তার মধ্যে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি এইটা আমরা একটু ব্যাপারটা কী সেটা জানবো। আমরা বেসিক্যালি এখানে রেডিয়াল পার্টটা নিয়েই আলোচনা করবো, অ্যাঙ্গুলার পার্টটা নিয়ে খুব বেশি আলোচনা আমাদের নেই এখানে। ঠিক আছে, রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে আসলে কি, আসলে হচ্ছে ইট ইজ ডিনোটেড বাই আর স্কোয়ার আর। এবারে আর স্কোয়ার কেন লিখলাম, অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেন্সিটি মানে তো সাই স্কোয়ার। এবার সাইয়ের যেহেতু রেডিয়াল পার্ট, রেডিয়াল আর ফর রেডিয়াল, তাই যেখানে যেখানে আমি আর স্কোয়ার আর লিখবো তোমরা কোনো কোনো সময় দেখবে বইতে ওগুলো সাই স্কোয়ার আরও লেখা থাকতে পারে, সাই স্কোয়ার আর। তো সাই মানে হচ্ছে ওয়েভ ফাংশন আর আর স্কোয়ার মানে স্পেসিফিক্যালি ওয়েভ ফাংশনের রেডিয়াল পার্ট। তো রেডিয়াল পার্ট যখন আমরা আর স্কোয়ারই লিখবো, ডিনোটেড বাই এত অ্যান্ড ইজ, মানে এটা কি, এটা হচ্ছে আসলে দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন in unit volume at a distance r from the nucleus। যেহেতু নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে তাই জন্য এই প্রবাবিলিটি ডেন্সিটিটাকে আমরা বলবো রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। ঠিক আছে, আর এই প্রবাবিলিটি ডেন্সিটি আমি একটু আগে বলছিলাম। আচ্ছা, এবার দেখো তুমি প্রবাবিলিটি ডেন্সিটিকে তুমি যদি টোটাল ভলিউম দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও, আমরা তখন কি বললাম যে ইউনিট ভলিউমের রেসপেক্টে যদি আমরা কাউকে ডিফাইন করি তাহলেই সেটার পাশে আমরা ডেন্সিটি শব্দ লাগাই, তার মানে আমরা ইউনিট ভলিউম দিয়ে ভাগ করছি। এবার এন্টায়ার ভলিউমে সাপোজ এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে এই যে আর ডিস্টেন্স, এইখানে একটা আমি ইউনিট ভলিউম কল্পনা করেছি, হ্যাঁ, ইউনিট কিউব। এবার এই ভলিউমের মধ্যে আমি ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে আমার সম্ভাবনা সেটা হচ্ছে আমার এই আর স্কোয়ার। এবার এটা তো গেল একটা নিউক্লিয়াস থেকে সার্টেন একটা পয়েন্ট, একটা ইউনিট ভলিউম মানে একটা কি বলবো, একটা খুবই সামান্য ছোট্ট একটা ভলিউম, অলমোস্ট নেগলিজিবল টাইপ। কিন্তু নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সের এন্টায়ার যে স্ফেরিক্যাল যে জায়গাটা, আমরা অ্যাটমকে তো ফাইনালি আমরা একটা যে কোনো অ্যাটমের গঠন কেমন হয় আমরা ভাবি যে ওটা স্ফেরিক্যাল হয়। ঠিক আছে, তাহলে একটা সার্টেন ডিস্টেন্সে একটা পয়েন্টে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি যদি আর স্কোয়ার আর হয় রেডিয়াল প্রবাবিলিটি, তাহলে ওই পয়েন্টের সাপেক্ষে মানে আর ডিস্টেন্সের ইউনিট ভলিউম না, আর ডিস্টেন্সের এন্টায়ার ভলিউম, তার মানে এখান থেকে আর ডিস্টেন্সের এই জায়গাটার ভলিউম, আর ডিস্টেন্সের এই জায়গাটার ভলিউম, আর ডিস্টেন্সের মানে এন্টায়ার জায়গাটার যে ভলিউম যদি আমি পেতে চাই তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে একটা এরকম আর রেডিয়াসের আমাকে একটা এখানে স্ফিয়ার কল্পনা করতে হবে। এটা কিন্তু স্ফিয়ার, দিস ইজ নট সার্কেল কিন্তু না, ছবিটা ভুলভাল হয়ে গেল, এটা মুছে দিচ্ছে একটুখানি। তো যদি আমি এখানে একটা স্ফিয়ার কল্পনা করিও, ঠিক আছে, অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল একটা শেল কল্পনা করবো আমি এখানে। ঠিক আছে, আর ডিস্টেন্সে একটা স্ফেরিক্যাল শেল আছে। ঠিক আছে, যেটার
কি বলবো ওটাকে, থিকনেসটা খুবই কম, এই থিকনেসটা হচ্ছে ডিআর, ঠিক আছে। নিউক্লিয়াস থেকে আমি আর ডিস্টেন্সে গেলাম, একটা পয়েন্টে আমি ইলেকট্রনকে খুঁজছি, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা একটা পয়েন্টে কত, সেটাকে আমি কী দিয়ে ডিনোট করবো, আর স্কোয়ার আর, প্রবাবিলিটি ডেনসিটি। ডেনসিটিকে যখন আমি এন্টায়ার ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন আর ডিস্টেন্সের যতগুলো এরকম ইউনিট ভলিউম আছে প্রত্যেকটা ইউনিট ভলিউমকে যদি আমি যোগ করে দিই, সামেশন করে দিই, তাহলে আমি আর ডিস্টেন্সের যে ভলিউম সেইখানে আমি টোটাল প্রবাবিলিটিটা পেয়ে যাব। তাহলে সেটার জন্য আমাকে কী করতে হবে, সেটার জন্য এই যে স্ফেরিক্যাল যে ভলিউমটা আমি পেলাম, এই স্ফেরিক্যাল ভলিউমের আমাকে মানে স্ফেরিক্যাল যে জায়গাটা তার ভলিউম যদি আমাকে বের করতে হয়, ভলিউম মানে আলটিমেটলি কী হবে, এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার এরিয়া ইনটু থিকনেস, এরিয়া ইনটু থিকনেস। এবার এইটার এরিয়া বের করার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে দেখো দুটো কনসেন্ট্রিক তো না, এটা যদি আর হয় আর এই যে এতটা এটা হবে আর প্লাস ডিআর, তাহলে এই থিকনেসের যে সেলটা এখানে হলো সেইটার এরিয়া হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, আর থিকনেস কত, ডিআর। তাহলে এই যে 4 পাই আর স্কোয়ার ডিআর, এইটা হয়ে গেল আমাদের এই যে শেলটা, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সের এন্টায়ার স্পেস, সেই স্পেসে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি। তখন আমরা আর রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বলবো না, তখন আমরা এটাকে বলবো শুধুমাত্র রেডিয়াল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, ঠিক আছে। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটা পেলাম যেটা, এটা আমরা অন্য একটা রকমভাবেও বের করতে পারি। সেটা হচ্ছে দেখো এইটুকু জায়গার ভলিউম মানে কি হবে, মানে হবে এটাই যে 4/3 পাই আর প্লাস ডিআর এর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব, মানে টোটাল ভলিউম মাইনাস এইটুকু ভলিউম, তাহলে আমি এই ভলিউমটা পেয়ে গেলাম। তাহলে এইটাকে যদি আমি বিয়োগ করি তাহলে ফাইনালি আমরা দেখবো যে ওটাই আসছে আর কি। যাই হোক, তাহলে আমরা কি বলবো এরপর, ছবিটা মুছছি, তাহলে আমরা লিখব যে সিন্স an atom has spherical symmetry, মানে যে কোনো অ্যাটমকে আমরা ফাইনালি স্ফেরিক্যালি ভাবি আর কি, it is more convenient to find the probability of finding an electron in a spherical cell of thickness dr at a distance r from the nucleus, ঠিক আছে। যেটার ভ্যালু কত পেলাম আমরা, 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। আচ্ছা, সো রেডিয়াল প্রবাবিলিটি, তাহলে এইবার রেডিয়াল প্রবাবিলিটি লিখছি, আর কিন্তু আমি এবার ডেনসিটি লিখছি না, ঠিক আছে, কারণ ডেনসিটিকে আমি এন্টায়ার ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে দিস ইকুয়াল টু যেটা আমরা পেয়েছিলাম আর স্কোয়ার আর, এটাকে মাল্টিপ্লাই করবো কি দিয়ে, 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এটাকে আমরা একটু সাজিয়ে এরমভাবে লিখি যে 4 পাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর ডিআর, এইভাবে বইতে লেখা থাকে। তাহলে এটা হয়ে গেল রেডিয়াল প্রবাবিলিটি। আমি নিশ্চয়ই প্রবাবিলিটি আর প্রবাবিলিটি ডেনসিটির মধ্যে ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করলাম এবং সেটা সফল হলাম আশা করা যায়। তাহলে ফাইনালি আরেকবার আমি বলে দিচ্ছি, প্রবাবিলিটি ডেনসিটি মানে হচ্ছে, মানে দুটো ফাইনালি একই, কিন্তু যখন আমি বলছি প্রবাবিলিটি ডেনসিটি তখন একটা ইউনিট ভলিউমে আমি ইলেকট্রনকে খুঁজছি, আর যখন আমি বলছি প্রবাবিলিটি ডেনসিটি বলছি না, তখন হচ্ছে একটা ওই এন্টায়ার ভলিউমের মধ্যে ডিআর থিকনেসের একটা সেল,
সেই সেলের এন্টায়ার ভলিউমের মধ্যে আমি ইলেকট্রনকে খুঁজছি তখন হচ্ছে প্রবাবিলিটি, আর যদি একটা ইউনিট ভলিউমে খুঁজি তাহলে প্রবাবিলিটি ডেনসিটি। ঠিক আছে, এখন এই এত কিছু কেন বলছি, এইবার আমরা আসল জায়গাতে আসছি, যে জায়গাটা আমাদের পরীক্ষার পারপাসে আমাদের ইম্পর্টেন্ট, যেটা আমরা কাজ করতে হবে। আমাদের বেসিক্যালি কী করতে হয়, দু তিন ধরনের গ্রাফ প্লট করতে হয়। আমরা প্রথমে পড়লাম সাই, ঠিক আছে, সাই এর রেডিয়াল পার্ট আর, তাহলে আর হচ্ছে রেডিয়াল ফাংশন, রেডিয়াল ওয়েভ ফাংশন। এবার রেডিয়াল ওয়েভ ফাংশন ভার্সেস আর মানে ডিস্টেন্স, এইটা একটা গ্রাফ প্লট করতে হয়। ঠিক আছে, গ্রাফস টু বি প্লটেড, যে গ্রাফগুলো আমাদের প্লট করতে হবে যেইগুলোই পরীক্ষায় ফাইনালি আসে। তাহলে এক হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন ভার্সেস আর, 2 নম্বর হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি ভার্সেস আর 3 নম্বর হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর। এবার এইটা আবার কী হয়ে গেল নতুন করে, এটা কি, এটা তো আগে বলিনি কখনো। অ্যাকচুয়ালি দেখো, ধরা যাক তুমি ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ঠিক আছে, ফাংশনটা কোনটা, ফাংশনটা সাইন এক্স, তাই না? ধরো আমি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ডিএক্স বানাচ্ছি, তাহলে আমাদের কাছে ফাংশনটা কোনটা, এই পুরোটা না তো, ডিএক্স সমেত কি ফাংশন না তো, ডিএক্সটা বাদ দিয়ে বাকিটুকু ফাংশন। তাহলে এইখানেও রেডিয়াল প্রবাবিলিটি ফাংশন কোনটা, সেটা হচ্ছে এইটুকু, এই ডিআর এর আগের এই পোর্শনটুকু, তাই না? তাহলে আমরা এখন বলছি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, বা অনেক সময় রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এরকম লেখা থাকে। তাহলে এইটা হচ্ছে আসলে 4 পাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর, এইটুকু। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের গ্রাফ আমাদের প্লট করতে হবে। কার জন্য? বিভিন্ন অরবাইটালের জন্য। অরবাইটালটা কি? অরবাইটাল আমরা এর আগে বলেছিলাম যে ইলেকট্রনকে যেখানে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। আসল ব্যাপারটা এটাই হয় যে এই যে সাইয়ের যে ভ্যালুগুলো পাওয়া যায়, আমরা আগে আলোচনা করলাম যে সাইয়ের যে কটা ভ্যালু পাওয়া যায় সব কটা ভ্যালু অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে, যে কটা ভ্যালু গ্রহণযোগ্য, একটা সার্টেন কন্ডিশনস কিছু থাকে, সেই কন্ডিশনসগুলো যারা ফুলফিল করে সেই সমস্ত সাইয়ের ভ্যালুগুলো গ্রহণযোগ্য। এইবার এই যে আমরা বললাম না যে সাইয়ের যা ভ্যালু পাওয়া যায় সেটা অনেকগুলোর ফাংশন, এন এল এম ই ভি সবার ফাংশন। সেইখানে দেখা গেছে যে যদি আমরা এন এর ভ্যালু 1 বসাই তাহলে সাইয়ের একটা মাত্র ইকুয়েশান যেটা সমস্ত ওই কন্ডিশনগুলোকে ফুলফিল করে, অর্থাৎ সাইয়ের আমরা মাত্র একটা ইকুয়েশান পাই, 1 ইকুয়েশান অনলি। যখন আমরা এন এর ভ্যালু 2 বসাই তখন সাইয়ের 2টো ইকুয়েশান পাই, ধরো একটাকে সাই 1 বললে আর একটাকে সাই 2। ঠিক আছে, যখন এন এর ভ্যালু আমরা 3 বসাই তখন সাইয়ের আমরা 3টে ভ্যালু পাই, 3টে ইকুয়েশান পাই। এই প্রত্যেকটা ইকুয়েশান এক একটা অরবাইটালকে ডিনোট করে। কি করে? অরবাইটাল। আচ্ছা, এইবার তাহলে এইখানে যে অরবাইটালটা পাওয়া যায় সেটা হচ্ছে 1s অরবাইটাল, এইখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 2s আর 2p। ঠিক আছে, এইখানে যে অরবিটালগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে 3s 3p 3d। এইভাবে ফোর্থ যদি 4 এনের ভ্যালু 4 বসাই তাহলে সাইয়ের 4খানা আমি ভ্যালিড ইকুয়েশন পাবো। সুতরাং আমরা বলবো যে হ্যাঁ 4 রকমের ওখানে অরবিটালস আছে। এবার প্রত্যেকটা অরবিটালের আবার ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে তারা যেরকমভাবে ওরিয়েন্টেড হয় সেই অনুযায়ী আমরা বলবো যে মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আমরা সেইখান থেকে পাবো আর কি। তো যেটা আমরা আগে বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই প্রিন্সিপাল অ্যাজিমুথাল এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এইগুলো ওয়েভ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনেরই একটা কনসিকুয়েন্স। তো এই সমস্ত জায়গাগুলো থেকে সেগুলো আসে। ঠিক আছে, এইবার আমি কিছু এই সমস্ত যে অরবাইটালসগুলো আছে সেই অরবাইটালগুলোর কিছু সাইয়ের যে ইকুয়েশন হয় সেই ইকুয়েশনগুলো আমি লিখব। তো দেখো এখানে 3টে ইকুয়েশন আমি লিখেছি। আর 1s মানে হচ্ছে 1s অরবাইটালের এটা রেডিয়াল ওয়েভ ফাংশন। কখনো কখনো এটাকে সাই 1sও লেখা তুমি দেখতে পারো, কিন্তু যেহেতু রেডিয়াল ওয়েভ ফাংশন তাই আর 1s লেখাই বেটার। আচ্ছা, এইখানে তুমি বরঞ্চ এখানে তুমি রেডিয়াল কথাটা অ্যাড করে নিলে সুবিধা হবে। হ্যাঁ, ইকুয়েশন অফ রেডিয়াল ওয়েভ ফাংশন ফর হাইড্রোজেন অ্যাটম। এখন এই যে 3টে ইকুয়েশন আমি এখানে লিখেছি, এই 3টে ইকুয়েশন কিন্তু আমি দেখে দেখে লিখেছি, কারণ এই ইকুয়েশন মনে রাখা সম্ভব নয়, মনে রাখার দরকারও নেই। ইকুয়েশনটা লেখার একটাই কারণ, সেটা হচ্ছে এই ইকুয়েশনগুলো থেকেই তো আমরা গ্রাফগুলো বানাবো। সুতরাং ইকুয়েশনের নেচারটা দেখো তুমি। এখন এই যে গ্রাফগুলো আমরা বানাবো সাইয়ের সঙ্গে
মানে আর এর সঙ্গে রেডিয়াল ওয়েভ ফাংশনের সঙ্গে ডিস্টেন্স আর। এবার বিভিন্ন অরবিটালের জন্য 1s 2s 3s বিভিন্ন অরবিটালের জন্য আমরা জানি অরবিটালগুলোর মধ্যে কী থাকে, নোড থাকে। নোড হচ্ছে এমন একটা জায়গা উইদিন দ্য অরবিটাল যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0, সেটাই হচ্ছে নোড। এবার 1sটাকে তুমি আগে দেখো, এই যে এখানে কী লেখা আছে, দিস ইকুয়াল টু 2/a0 বা a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস সিগমা/2। সিগমাটা হচ্ছে আর এর সঙ্গে অর্থাৎ ডিস্টেন্সের সঙ্গে সম্পর্কিত একটা রাশি। আমরা বলতে পারি যে সিগমা ভ্যারিজ উইথ আর। তার মানে যেখানে যেখানে সিগমা আছে ওটাকে তুমি ওই যে রেডিয়াল যে ডিস্টেন্স আর সেইটা ভাবতে পারো আর কি। কারণ সিগমা সম্পর্কে আমরা কিছু একটা সিদ্ধান্ত নিলে সেটা আর এর জন্যও সেটা অ্যাপ্লিকেবল হবে। আর a0 হচ্ছে বোর রেডিয়াস, অর্থাৎ হাইড্রোজেনের জন্য যেটার ভ্যালু 0.529 অ্যাংস্ট্রম। মানে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে 1s অরবিটালে ইলেকট্রনের প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয় নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সে। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে বোরের থিওরি, নিলস বোরের যে থিওরি, সেটা একেবারেই যে উড়িয়ে দেওয়া যাবে তা নয়, সেটা একদমই কিন্তু অন্তত হাইড্রোজেন অ্যাটমের জন্য মানে 1 ইলেকট্রন সিস্টেমের জন্য যথেষ্ট পরিমাণে অ্যাপ্লিকেবল। যাই হোক, এবার দেখো আমরা যদি সিগমার ভ্যালু 0 বসাই, সিগমা 0 মানে r0, মানে r0 হলে তো সিগমা 0 হয়ে যাবে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে অ্যাট r ইকুয়াল টু 0, মানে আর যখন 0 মানে নিউক্লিয়াসের মধ্যে আর কি, আর যখন 0 তখন এই ফাংশনটার ভ্যালু কত হবে, e টু দি পাওয়ার 0 মানে এটা পুরো হয়ে গেল 1, আর এটা তো এই a0-র ভ্যালু তো কনস্ট্যান্ট, তার মানে পুরো ডান দিকের এই যে ভ্যালুটা এটা নন জিরো হয়ে যাচ্ছে, তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আর ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, ফর অল s অরবিটালস। আমরা 1s দিয়ে দেখালাম, তুমি 2s-এ চলে আসো। 2s-এ যদি সিগমা 0 হয় মানে আর 0 যদি হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল কত 2, এটা কনস্ট্যান্ট, এটাও নন জিরো, মানে এটা 1 হয়ে গেল। তাহলে আবারও এটার ভ্যালু ডান দিকের পুরো ভ্যালুটা 0 হচ্ছে না। 3s-এ চলে আসো, যদি সিগমা 0 হয় মানে আর 0 মানে সিগমা যদি 0 হয়, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, মানে এইটুকু তো 6 পড়ে থাকলো। তাহলে 6 পড়ে থাকলো, এটা কনস্ট্যান্ট আর এটা 1, এই পুরোটা হচ্ছে 1। তাহলে আবারও ডান দিকের পুরো পার্টটাই হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু এস অরবিটালগুলোর জন্য আর ইকুয়াল টু 0-তে ওয়েভ ফাংশনের ভ্যালু 0 হয় না, তাই গ্রাফগুলোর নেচার কেমন হয় দেখো। তাহলে আমরা এইখানটা ওটা মেনশন করে দিচ্ছি যে যেহেতু at r equal to 0 r is not equal to 0, the graphs for s orbitals never starts from অরিজিন থেকে স্টার্ট করে না, কারণ আর ইকুয়াল টু 0-তেও সাইয়ের একটা পজিটিভ কিছু ভ্যালু থাকে। তো এবার দেখো আমরা গ্রাফগুলো আঁকি। তো এটা হচ্ছে ধরো 1s অরবিটালের জন্য, ঠিক আছে, আর ভার্সেস আর। নেক্সট আমরা আঁকছি আবারও আর ভার্সেস আর, এটা 2s অরবিটালের জন্য, আর এটা 3s অরবিটালের জন্য, ঠিক আছে, আর ভার্সেস আর, এটা 3s অরবিটালের জন্য। আরটাকে একটু নিচে করে দিই এখানে। আচ্ছা, এবার দেখো গ্রাফের নেচারটা কেমন হয়। তাহলে গ্রাফটা শুরু হবে কোনো একটা এরকম পয়েন্ট থেকে, ঠিক আছে, যখন আর ইকুয়াল টু 0 সাইয়ের কিছু একটা ভ্যালু থাকবে। এইবার গ্রাফটা এরকম চলে যাবে। কেন এরকম চলে যাবে কেন? কারণ যেহেতু এক্সপোনেনশিয়াল গ্রাফ, তাহলে ওয়াই অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে কাট করবে না বা মিশবে না। আর এইখানটা দেখো, এবার আমাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা ইকুয়েশানে আমাদের কাজ হচ্ছে সিগমার ভ্যালু কত হলে, সিগমা মানে আমি একটুকে দেখালাম যে সিগমা ভ্যারিজ উইথ আর, তাহলে সিগমার ভ্যালু কত হলে এই সাইয়ের ভ্যালু মানে আর এর ভ্যালু 0 হচ্ছে। সাইয়ের ভ্যালু 0 হওয়া মানে কি? সাইয়ের ভ্যালু 0 হওয়া মানে সেটা হচ্ছে একটা নোড, রাইট?
নোড মানে আমরা কি বললাম যে যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি 0, অর্থাৎ সাই স্কোয়ারের ভ্যালু 0, সাইয়ের ভ্যালুও 0। তাহলে আমরা এইখানে দেখছি যে সাইয়ের ভ্যালু কেবলমাত্র সিগমার ভ্যালু কেবলমাত্র 0 হলে এই পুরোটা হয়ে যাচ্ছে কত 1, সিগমা 0 হলে এটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা একমাত্র যদি বলি যে সিগমা যদি ইনফাইনাইট হয়, ইনফিনিটি যদি হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তখন পুরোটা 0 হচ্ছে। তাহলে সাইয়ের ভ্যালু 0 হবে কখন? যখন সিগমার ভ্যালু বা আর এর ভ্যালু হচ্ছে ইনফাইনাইট। এখন ইনফাইনাইট ডিস্টেন্সে আমরা কোনো নোড খুঁজতে যাব না, আমরা নোড খুঁজবো কোথায়? উইদিন দ্য অরবাইটালের মধ্যে, মানে ওই ফাইনাইট যে ডিস্টেন্স তার মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে আমরা নোড খুঁজবো না, নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকবে না, এটা তো স্বাভাবিক, সুতরাং ওইখানে তো নোড খোঁজার কোনো ব্যাপার নেই। নিউক্লিয়াসে এবং ইনফাইনাইট ডিস্টেন্সে আমরা নোড খুঁজবো না। ইন বিটুইন যদি কোনো জায়গাতে সাইয়ের ভ্যালু বা ওয়েভ ফাংশনের ভ্যালু 0 হয়, সেটাই হচ্ছে নোড। তার মানে 1s অরবিটালে কোনো নোড নেই বলে গ্রাফটা এরকম হলো। কিন্তু এই 2s অরবিটালের জন্য দেখো, সিগমার ভ্যালু যদি 2 হয় তাহলে 0 হয়ে গেল। এটা সিগমার ভ্যালু 2 মানে আরেরও কিছু একটা ভ্যালু হবে, ফাইনাইট ভ্যালু হবে। তাহলে এখানে একটা আমি পেয়ে যাব ভ্যালু সিগমার, যার জন্য সাইয়ের ভ্যালু 0, অর্থাৎ একটা আমি নোড পাবো। এবার যখনই আমি নোড পাবো, নোডে সাইয়ের ভ্যালু বা আর এর ভ্যালু কত? 0, তার মানে এটা এক্স অ্যাক্সিসে টাচ করবে। সুতরাং এইবার গ্রাফটা এইখানে নেমে কী হবে? এই অ্যাক্সিসে টাচ করে গেল, ইনফ্যাক্ট অ্যাক্সিসকে কাট করে যাবে, ঠিক আছে? কাট করে এইবার এখান থেকে ইনফাইনাইট ডিস্টেন্সের দিকেও চললো, রাইট? তাহলে এই যে আমরা পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাতে আমরা বলতে পারি যে এই যে দেখো, যত আমরা এগোচ্ছি ইলেকট্রন মানে সাইয়ের ভ্যালু ক্রমশ কমছে, মানে সাই স্কোয়ারের ভ্যালুও কমছে। সাই স্কোয়ারের গ্রাফ যদি আমরা পরে দেখাচ্ছি, তার মানে ইলেকট্রনের প্রবাবিলিটি আস্তে আস্তে কমতে 0 হয়ে গেল। প্রবাবিলিটি 0 মানে এটা নোড। যেহেতু আমরা রেডিয়াল পার্ট নিয়ে আলোচনা করছি, রেডিয়াল ওয়েভ ফাংশনের সঙ্গে আরকে প্লট করেছি, তাই এই নোডটাকে আমরা বলবো রেডিয়াল নোড। দিস ইজ আ রেডিয়াল নোড। নিশ্চয়ই তোমরা ব্যাপারটাকে রিলেট করতে পারছো। আমরা এর আগে নোড দু রকম পড়েছিলাম, রেডিয়াল নোড হয় আর অ্যাঙ্গুলার নোড হয়। আসলে ওইগুলো এইখান থেকেই আসে আর কি। আমরা একটা কিছু শর্টকাট ফর্মুলা বের করেছিলাম, ঠিক আছে? রেডিয়াল নোডের আমরা কি ফর্মুলা বের করেছিলাম মনে আছে? রেডিয়াল নোডের আমাদের ফর্মুলা ছিল, n-l-1, তাই না? তাহলে 2s অরবিটালের ক্ষেত্রে এটা 2s, তাহলে 2 - 0 - 1 মানে একটা নোড, তো দেখো একটা নোড হয়েছে। তাহলে 3s অরবিটালের ক্ষেত্রে কত হবে? এটাও যদি 2s হয়, তাহলে 3s এর ক্ষেত্রে 3 - 0 - 1 মানে দুখানা নোড হবে, যেটা আমরা এখান থেকেও পাবো। এখান থেকে কীভাবে পাবো? দেখো, এই যে মাঝখানে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে সিগমার পাওয়ার কত আছে? 2 আছে। তার মানে এই ইকুয়েশনকে সলভ করলে সিগমার দুটো ভ্যালু বেরোবে। সিগমার দুটো ভ্যালু মানে আর এরও দুটো ভ্যালু বেরোবে। তার মানে নিউক্লিয়াস থেকে, আর মানে তো ডিস্টেন্স, তাহলে নিউক্লিয়াস থেকে এমন দুখানা ডিস্টেন্স পাওয়া যাবে যেখানে কিন্তু সাইয়ের ভ্যালু 0, মানে দুখানা নোড পাওয়া যাবে, যেটা আমাদের এই ফর্মুলাও রিফ্লেক্ট করছে। তাহলে দুখানা নোড যদি হয়, তাহলে প্রথম নোড তো এখান থেকে শুরু হলে প্রথম নোড তো এইভাবে আসলো, কাট করলো, করার পরে আবার কাট করবে, তারপরে এবার ইনফাইনাইটের দিকে চললো, ঠিক আছে? তাহলে এইটা একটা নোড, রেডিয়াল নোড, আর এইটা একটা রেডিয়াল নোড, ঠিক আছে? এটাও একটা RN, এটাও একটা RN। এবার দেখো আমি এখানে একটা জিনিস করছি, এটা হচ্ছে ওয়েভ ফাংশনের সাইন, ঠিক আছে? ওয়েভ ফাংশনের সাইনটা এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়, উপরের দিকে প্লাস মাইনাস প্লাস। কেন এরকম দিলাম? দেখো, ওয়েভ ফাংশনটাকে ডিনোট করছে কে? ওয়াই অ্যাক্সিস। এবার নিচে যখন নামছে তখন ওয়াই অ্যাক্সিসের ভ্যালু তো 0, নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই জন্য ওয়েভ ফাংশনের সাইনটা এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, ঠিক আছে? এটা কিন্তু কোনো ইলেকট্রনের চার্জ বা ওই জাতীয় কিছু বোঝাচ্ছে না কিন্তু, হ্যাঁ? পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ ওই রকম ভেবে গন্ডগোল করলে কিন্তু হবে না। এগুলো জাস্ট ওয়েভ ফাংশনের সাইনটাকে বোঝাচ্ছে বা ডিরেকশনটাকে বোঝাচ্ছে। তাহলে এই হয়ে গেল আমাদের 1s, 2s এবং 3s অরবিটালের সাই আর ভার্সেস আর বা আর ভার্সেস আর এর গ্রাফ। এবার দেখো, সবসময় তো আমাদের এরকম মানে বড় বড় ইকুয়েশান লিখে, ইকুয়েশান থেকে আমি বের করতে পারবো, ইকুয়েশান লেখা থাকলে তো বের করতেই পারবো যে সিগমার কটা ভ্যালুর জন্য, অর্থাৎ আর এর কটা ভ্যালুর জন্য আমি এর ভ্যালু 0 করতে পারছি, মানে কটা নোড পাচ্ছি। কিন্তু এই ইকুয়েশান তো আমাদের মনে থাকবে না। এবার যদি পরীক্ষা এরকম আসে যে 3s অরবিটালের জন্য তুমি আর ভার্সেস আর গ্রাফ আঁকো, তখন আমাকে কিন্তু এই শর্টকাট ফর্মুলা নিতে হবে। আমাকে শুরুতে ওই কাউন্ট করে নিতে হবে যে 3s মানে কটা রেডিয়াল নোড,
দুটো রেডিয়াল নোড, সুতরাং এখানে দুবার কাট করবে, ঠিক আছে। একটা রেডিয়াল নোড একবার কাট করবে, রেডিয়াল নোড 0, সুতরাং একবারই সিম্পলি এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ হবে। আশা করা যায় আমি বোঝাতে পারছি গ্রাফগুলো। এইবার দেখো আমরা যদি সাই স্কোয়ারের গ্রাফ আঁকি, সাই স্কোয়ার মানে কি? সাই স্কোয়ার মানে যদি এটাকে স্কোয়ার করে দিতে হয় তাহলে এই ডান দিকের পুরো জিনিসটাই স্কোয়ার হয়ে যাবে, তাই না? আর তো কিছু না। তাহলে যেখানে যেখানে তখন যা যা নোট পাচ্ছিলাম এখনও তাই তাই নোট পাবো, নোটগুলো কিছুই চেঞ্জ হবে না। শুধুমাত্র কী হবে, সাইটাকে যেহেতু সাই স্কোয়ার করেছি তাই এই নেগেটিভ যে ওয়েভ ফাংশনটা, এই নেগেটিভটা এবার পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার কেমন দেখতে হয় দেখো, সাই স্কোয়ারের সঙ্গে যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে এবার আমি যে হেডিংটা করছি সেটা হচ্ছে প্লট অফ আর স্কোয়ার আর, মানে প্রবাবিলিটি ডেন্সিটি। এইবার হ্যাঁ, এটাকে কী বলা হবে? প্রবাবিলিটি ডেন্সিটি, মানে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। অ্যাকচুয়ালি এখানে রেডিয়াল কথাটা লিখে না, আমি মিস করে গেলাম। রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি ভার্সেস আর। তাহলে এই যদি প্লট হয়, আমি এখানেই করে দিচ্ছি, এটা 1s-টাতে কোনো তফাৎ হবে না, একই। 2s-টাতে কী হবে দেখো, এইবার আর অ্যাক্সিসটা মানে এক্স অ্যাক্সিসকে মানে আর অ্যাক্সিসকে আর কাট করবে না, এইবার আর অ্যাক্সিসকে টাচ করে এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও তাই। এই ঠিক আছে, দুখানা নোট পেয়ে গেলাম আবার। তাহলে এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে আর স্কোয়ার আর ভার্সেস আর গ্রাফ, 1s, এটা 2s, এটা 3s, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে যে দেখো আমরা কি পেলাম, যে 1s-এ কোনো নোট থাকবে না। নোট থাকবে না মানেই হচ্ছে, নোট থাকবে না মানে হচ্ছে যদি এটা নিউক্লিয়াস হয় এবং নিউক্লিয়াসের চারপাশে এই যে রিজিয়নটা, 3 ডাইমেনশনাল যে স্পেসটা, স্ফেরিক্যাল যে রিজিয়নটা, এই রিজিয়নের অলমোস্ট পুরো জায়গাটাতেই আমি ইলেকট্রনকে খুঁজে পেতে পারবো, ঠিক আছে। সব জায়গাতেই ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এটা গেল 1s অরবিটাল। দেখো কোনো নোড নেই, নোড নেই মানে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, মাঝখানে কোনো এরকম কোনো স্পেস নেই যেখানে ইলেকট্রন থাকবে না, পুরো জায়গাটা জুড়েই হচ্ছে ইলেকট্রন থাকবে, ঠিক আছে। এই হচ্ছে 1s অরবিটালের আমাদের অরবিটাল পিকচার। যদি আমি 2s অরবিটাল আঁকতে চাই, 2s-এর ক্ষেত্রে দেখো তাহলে এইটা তো হচ্ছে 1s অরবিটাল, নিউক্লিয়াস থেকে 1s অরবিটাল চালু হয়ে গেল। এখানে ইলেকট্রনের ডেনসিটি খুব বেশি, ঠিক আছে। এটা নিউক্লিয়াস, মাঝখানে যেটা প্লাস সাইন দেওয়া আছে। এবার এইখানে 1s অরবিটালের মধ্যে যত আমি নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছি তত ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বাড়ছে আস্তে আস্তে। এখানে ম্যাক্সিমাম হলো, ম্যাক্সিমাম হওয়ার পরে এইবার এই রিজনটাতে আবার ইলেকট্রন থাকবে না, তারপরে খানিকটা গ্যাপ দিয়ে তারপরে আমি আবার ইলেকট্রনকে খুঁজে পেতে পারবো। সো দিস ইজ দ্য 2s অরবিটাল, এটা হচ্ছে 2s, ঠিক আছে। তাহলে এইটা যদি 1s অরবিটাল হয়, এইটা হচ্ছে 2s অরবিটাল, আর মাঝখানে এইটা হচ্ছে রেডিয়াল নোড। দেখো এই জায়গাটায় আমি কোনো শেডিং করিনি, অর্থাৎ এইখানটায় 2s আর 1s-এর মাঝখানে এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা উইদিন দ্য অরবিটাল, উইদিন দ্য স্ফিয়ার, ঠিক আছে। একটা এমন জায়গা যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এখান থেকে এটাও কনক্লুশনে আসতে পারি যে 2s অরবিটাল যদি একটা বড় স্ফিয়ার হয় তাহলে তার ভেতরে ইনসাইড দ্য 2s অরবিটাল কিন্তু 1s অরবিটালটাও রয়েছে, ঠিক আছে। কনসেন্ট্রিক, দুটোর সেন্টারটা একই, সেন্টারে অবশ্যই নিউক্লিয়াস আছে, তাহলে 2s-এর ভেতরে আছে 1s। আমরা যদি 3s আঁকি তাহলে এর বাইরে আমাকে আরেকটা লেয়ার বানাতে হবে, ঠিক আছে। সেটা কীরকম হবে, মানে ধরো এটা যদি এটা এবার হবে আরেকটা নোড, এবং তার বাইরে এইখানটা এটা হবে 3s অরবিটাল। এইটা 3s অরবিটাল হয়ে যাবে পুরো, ঠিক আছে। এইটা পুরো হয়ে গেল 3s, আর মাঝখানে এই জায়গাটা হচ্ছে আরেকটা রেডিয়াল নোড। তাহলে এই একটা রেডিয়াল নোড আর এই একটা রেডিয়াল নোড, দুখানা নোড পেয়ে যাব যখন অরবিটালটা হবে 3s। তাহলে 3s যদি আমি আঁকি তাহলে 3s-এর ভেতরে 2s আছে, 2s-এরও ভেতরে আছে 1s, তারও ভেতরে আছে নিউক্লিয়াস। দেখো আবারও 3টে ইকুয়েশন এঁকেছি। এটা হচ্ছে 2p অরবিটাল, এটা 3p, আর 3d-টা আমি এইখানে লিখেছি বক্সের মধ্যে, জায়গা যেহেতু কম। এইখানে দেখো আবারও যদি সিগমা 0 হয়ে যায়, সিগমা যদি 0 হয়
তাহলে পুরো পুরো ফাংশনটা জিরো হয়ে গেল। কিন্তু সিগমা জিরো মানে তো আর জিরো মানে নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা যদি আমাদের ওয়েভ ফাংশন জিরো হয় তাহলে আমরা ওটাকে নোড বলে বিবেচনা করব না। তাহলে একমাত্র নিউক্লিয়াসেই মানে যখন আর ইকুয়াল টু জিরো তখন একমাত্র আমাদের ওয়েভ ফাংশন জিরো হচ্ছে। আর যদি সিগমা যদি ইনফাইনাইট হয়, সিগমা যদি ইনফাইনাইট হয়, তার মানে আর যদি ইনফাইনাইট হয় তাহলে একমাত্র আমাদের ওয়েভ ফাংশন জিরো হচ্ছে। তাহলে সিগমা ইকুয়াল টু জিরো আর সিগমা ইকুয়াল টু ইনফাইনাইট, এই দুটো কন্ডিশনে আমাদের আর জিরো হচ্ছে, যে দুটোকেই আমরা ধরবো না। তাহলে এছাড়া আর কোনো কন্ডিশনে কিন্তু আর জিরো হচ্ছে না। সুতরাং 2p অরবিটালেও কোনো কি থাকবে না, নোড থাকবে না। কিন্তু যেহেতু সিগমা জিরো মানে আর জিরোতে ওয়েভ ফাংশন জিরো, তাই আর যখন জিরো তখন ওয়েভ ফাংশন জিরো, মানে এইবার কিন্তু অরিজিন থেকে গ্রাফটা চালু হবে। ঠিক আছে, তাহলে এইবার গ্রাফটা অরিজিন থেকে চালু হয়ে এই টুয়ার্ডস ইনফাইনাইট চলে গেল, এবং অবশ্যই এটা পজিটিভ সাইন হবে। ঠিক আছে, আচ্ছা 3p অরবিটালের ক্ষেত্রে দেখো, যদি সিগমার ভ্যালু 4 হয় তাহলে এটা জিরো হয়ে গেল। তাহলে পুরো ডান দিকটা জিরো মানে ওয়েভ ফাংশন জিরো। তাহলে ওয়েভ ফাংশন জিরো হওয়ার জন্য আমরা একটা সিগমার একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি, মানে ফাইনাইট ভ্যালু পাচ্ছি 4। সিগমার ভ্যালু 4 হলে আরেরও কিছু একটা ফাইনাইট ভ্যালু থাকবে। সুতরাং একটা ফাইনাইট ভ্যালু পেলাম আরের, যার জন্য কিন্তু ওয়েভ ফাংশন জিরো হচ্ছে। সুতরাং একটা নোড এখানে থাকবে। সুতরাং এটা কীরকম দেখতে হবে দেখো, এরকম হবে। ঠিক আছে, অরিজিন থেকে শুরু হয়, এটা প্লাস এটা মাইনাস। 3D দেখো, 3Dতে কিন্তু আবারও এরকম কোনো টার্ম নেই, এই সিগমার মতন একটা টার্ম সিগমা স্কোয়ার। তাহলে সিগমা জিরো হলে যদি জিরো হয়ে যায় তার মানে অরিজিন থেকে শুরু হবে। এছাড়া সিগমা ইনফাইনাইটে জিরো হচ্ছে ওয়েভ ফাংশন, আর মাঝখানের কোথাও হচ্ছে না। সুতরাং এখানেও কোনো নোড থাকবে না। ঠিক আছে, এইবার দেখো নেচারটা কিন্তু 2p আর 3D এক্স্যাক্টলি সেম হয়ে গেল। কেন সেম হয়ে গেল, আমরা এইবার যদি ব্যাক ক্যালকুলেশনে আসি, আমরা যদি রেডিয়াল নোড ক্যালকুলেট করি তাহলেই বুঝতে পারবো। তো রেডিয়াল নোডের ফর্মুলা কি, n-l-1। তাহলে 2pর জন্য কত হবে, 2pর জন্য 2 - 1 - 1, রাইট। আর 3Dর জন্য 3 - 2 - 1। 3Dর জন্য ডির জন্য এল ভ্যালু কত হয়, 2 হয় না, তাহলে এটাও কত হয়ে গেল, 0। আবারও বলছি, এই সমস্ত ইকুয়েশানগুলো থেকে আমাকে গ্রাফ প্লট করতে হবে তা কিন্তু নয়। শুধুমাত্র ইকুয়েশানগুলো কীভাবে জাস্টিফাইড হচ্ছে গ্রাফের মধ্যে সেইটা বোঝানোর জন্য আমি খালি ইকুয়েশানগুলো লিখেছি। ইকুয়েশানগুলো এমনিতে কারোরই মুখস্থ থাকার কথা নয়, খুবই জটিল ইকুয়েশান। তো আমরা কি করব, যখন আমাদের গ্রাফ আঁকতে বলবে আমরা তো এই ব্যাক ক্যালকুলেশনে আসবো। আমরা রেডিয়াল নোড n-l-1 করে যা হবে সেই অনুযায়ী আমরা এইভাবে প্লট করব। আচ্ছা, এই গ্রাফগুলোর কথা পরে বলছি, একটা জিনিস লিখে নাও তাহলে, যে for p, d and f orbitals since r equal to 0 at r equal to 0, graph of r versus r starts from the origin। ঠিক আছে, পিডিএফ অরবিটালগুলোর জন্য গ্রাফগুলো সমস্ত অরিজিন থেকেই স্টার্ট করবে, এসের জন্য অরিজিন থেকে স্টার্ট করবে না। আচ্ছা, এবার এই লেখাটা আমি মুছছি। এবার এই গ্রাফগুলো কেন এঁকেছি সেটা বলছি। ঠিক আছে, গ্রাফগুলো এঁকেছি হচ্ছে আসলে গ্রাফগুলোকে আইডেন্টিফাই করতে হবে, যে আইডেন্টিফাই the orbitals for which r versus r graph is shown। কোন অরবিটালের জন্য r ভার্সেস r গ্রাফগুলো এই রকম হবে যেমনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম গ্রাফটা নিয়ে আলোচনা করি। দেখো, কোনো নোড নেই এবং দেখো এখানে প্রত্যেকটা গ্রাফই কিন্তু অরিজিন থেকে শুরু হয়েছে। তার মানে এই সবকটা গ্রাফই হচ্ছে পি, ডি বা এফ অরবিটালের জন্য। এস অরবিটালে কোনো গ্রাফ কিন্তু এখানে নেই, এবং প্রত্যেকটাতেই এটা হচ্ছে তোমার সাই আর বা আর ভার্সেস আর। ঠিক আছে, এগুলো আমি আর লিখিনি এখানে, আর বা সাই আর প্রত্যেকটাতে লিখে নাও তোমরা। ঠিক আছে, আর এখানে আর। তাহলে দেখো একটাও নোড নেই, মানে তাহলে আমাকে কী করতে হবে, ওই যে ব্যাক ক্যালকুলেশন, যে n-l-1 0। তাহলে দেখো এই গ্রাফটা
এই গ্রাফটা 2p অরবিটালের জন্য হবে না, 2 - 1 - 1। 3Dর জন্য হবে না, একটু আগে আমরা ছবি এঁকেছিলাম 3D 4f এদের জন্য হবে এটা। একটা নোড মানে 3p 4d 5f এর জন্য হবে, তাই না? 5 - 3 - 1 মানে একটা নোড, ঠিক আছে, একটা রেডিয়াল নোড। এটা কার জন্য হবে দেখো, দুখানা নোড আছে না, দুখানা নোড মানে 4p, হ্যাঁ না? এটা 2p হলে এটা 3p হলে এটা 4p তে দুটো নোড থাকবে, 4p 5d 6f। এখানে কটা নোড আছে দেখো, একটা দুটো তিনটে চারটে নোড মানে 5s হতে পারে না, এস তো হবেই না, এটা তো অরিজিন থেকে শুরু হচ্ছে, যাই হোক 6p হতে পারে, 6pতে চারটে নোড, 6p 7d হতে পারে, ঠিক আছে। কিন্তু 7d কি হয়, 7d তো আমাদের কাজে লাগে না বোধহয়, যাই হোক 6p বলা যেতে পারে এটাকে। 7d অপশান বোধহয় থাকবে না, 6pটা অবশ্যই থাকবে। আর এইখানে কটা দেখো নোড আছে, একটা দুটো তিনটে নোড আছে, তিনটে নোড মানে এটা অবশ্যই হতে পারে তোমার 2p 3p, এইটা 4p, এইটা 5p হবে তোমার, তাই না? তাহলে 5pর জন্য 5 - 1 - 1 মানে 5 - 2 মানে তিনটে নোড, তাহলে 5p যদি হয় তাহলে 6d হবে, 7f হবে, 7fও সম্ভবত দরকার হয় কি, যাই হোক মানে এই অপশানগুলো থাকলে এই হচ্ছে তাদের গ্রাফের নেচার। আর যদি এগুলোই 1s 2s বা 3s এর জন্য হতো তাহলে নোড সংখ্যা একই থাকতো, কিন্তু গ্রাফটা শুরু হতো এরকম কোনো একটা ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হতো, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমরা যেটা এখানে আমি যেটা মেনলি বলতে চাইছি সেটা হচ্ছে যে এ তো হলো, এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে, এরকম চারটে অরবিটাল দেবে ছবি দিয়ে, বা একটা অরবিটাল দিয়ে চারটে ছবি দেওয়া থাকবে, দিয়ে ম্যাচ করাতে হবে এই। আর এইবার এই যে 2pতে দেখো কোনো নোড নেই, 3pতে একটা রেডিয়াল নোড, হ্যাঁ, এই রেডিয়াল নোডের ব্যাপারটা আমি এবার আসতে চাইছি যে 3pতে আমি এস অরবিটালগুলোতে কোনো অ্যাঙ্গুলার নোড নিয়ে আলোচনা করিনি, কিন্তু খালি রেডিয়াল নোডের কথা বলেছি, কারণ অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা কি, এল, আর এস অরবিটালের জন্য তো এল ভ্যালু 0, সুতরাং কোনো এস অরবিটালেই অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন থাকে না, কিন্তু পি অরবিটালে আমরা জানি থাকে, ঠিক আছে। পি অরবিটাল কীরকম হয় দেখো, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এই একটা লোব আর এই একটা লোব, এটা হয়ে গেল পি অরবিটাল, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এইবার এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে তোমার, এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে তোমার ইলেকট্রন ডেনসিটি, এই লোবগুলোতে ইলেকট্রন থাকে। এবার তুমি ভাবো 2p অরবিটালে রেডিয়াল নোড হচ্ছে 0। তোমরা আবার নতুন করে একটা হেডিং দাও, এইটাকে তো মুছেই দাও, এইটাকে মুছে দাও, দিয়ে একটা নতুন হেডিং দাও যে নোডস ইন পি অরবিটালস, ঠিক আছে। তাহলে এটাকে রাখছি খালি 2p, এটাকে রাখছি 3p, এটাকে রাখছি 4p। এবার দেখো 2pতে রেডিয়াল নোড তো নেই 0, কিন্তু অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন আছে একটা। কী করে আছে, কারণ পি এর জন্য তো এল = 1, তাহলে এল ভ্যালু 1 মানে একটা অ্যাঙ্গুলার নোডটা কোনটা, অ্যাঙ্গুলার নোড আসলে এটা যদি px হয় তাহলে px এর অ্যাঙ্গুলার নোড হচ্ছে এর পারপেন্ডিকুলার যে প্লেনটা, সেই প্লেনটা মানে yz প্লেন হবে, তাই না? দ্যাট ইজ তাহলে এটা pz py px এর জন্য এটা হচ্ছে yz প্লেন, এটা হচ্ছে xz প্লেন, এটা হচ্ছে xy প্লেন, ঠিক আছে। নোডাল প্লেন মানেই হচ্ছে অ্যাঙ্গুলার নোড, এগুলো তোমরা জানো। স্টিল আমি সেই জন্য আমি নোডাল প্লেনটা নিয়ে খুব একটা আলোচনা করছি না, সব কটাতেই তাই হবে, এক এক করে হবে। কিন্তু রেডিয়াল নোড এবার দেখো তুমি, এটা তো হয়ে গেল তোমার 2s, কোনো রেডিয়াল নোড নেই। রেডিয়াল নোড আছে কিনা বুঝবো কী করে, 3pতে একটা রেডিয়াল নোড থাকবে, কেন, কারণ ওই যে 3 - 1 - 1 মানে একটা। এবার সেইটা কীরকম হবে দেখো, তাহলে এইটা তো হয়ে গেল 2p অরবিটাল। এইবার 2pর বাইরে থেকে এইরকম আরেকটা এরকম জায়গা থাকবে যেখানে কিন্তু আমি ইলেকট্রনকে খুঁজে পাবো। আসলে এইটা হচ্ছে সেই জায়গাটা, ঠিক আছে, মানে এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে ইলেকট্রনকে আমি খুঁজে পাবো। আর তাহলে এইটা হয়ে গেল আমার 3p অরবিটাল। 3p অরবিটাল আসলে 2p অরবিটাল, তার মানে 3pর
মানে উইদিন দ্য 3p। তাহলে এইটা হয়ে গেল আমার 3p, এই পুরোটা হয়ে গেল 3p অরবিটাল আর কি। এইটা হচ্ছে সেই রেডিয়াল নোডটা, যেটা হচ্ছে এই যে ইলেকট্রন ক্লাউড, আর এই ইলেকট্রন ক্লাউডের মাঝখানে এই জায়গাটা ভ্যাকেন্ট, যেখানে কোনো ইলেকট্রন থাকার সম্ভাবনা 0। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের সেই রেডিয়াল নোড। যদি আমরা 4p অরবিটাল রাখতে চাই তাহলে এর বাইরে আরও এরকম একটা রিজিয়ন হবে, ঠিক আছে, এবং এইটা এবং সেই রিজিয়নের মাঝখানে আবারও একটা রেডিয়াল নোড থাকবে। তাহলে এইভাবে আমরা রেডিয়াল নোড পাই, আর পারপেন্ডিকুলার প্লেনটা হয়ে যায় আমাদের অ্যাঙ্গুলার নোড ফর p অরবিটালস, রাইট। ডি অরবিটালের আমরা নোডগুলো এইখানে দেখাতে চাইছি না আর, কারণ ওটা অনেক ভজকট হয়ে যাবে ছবিটা। তবে এখান থেকে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরো এই যে আমি যদি বলি px অরবিটাল, px মানে কি, এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি থাকে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস যদি লোবগুলো থাকে, তাহলে px অরবিটাল। এইবার ভেবে দেখো, আমরা এর আগে যে কার্টেজিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটে আসলাম, সেখানে আমরা দেখলাম কি এক্সের ভ্যালু কী হয়, এক্সের ভ্যালু হয় মানে আর সাইন থিটা কস ফাই, হয় না? এটা হয় না এক্সের ভ্যালু? এবার তুমি ভাবো, এবার আরটা আমি এখানে লিখিনি, কেন লিখিনি? কারণ আরের সঙ্গে আরও অনেক থাকে। আমাদের অ্যাঙ্গুলার পার্টের যে সমীকরণটা, মানে ইকুয়েশনটা, ওয়েভ ফাংশনের যে ইকুয়েশনটা, আমি এখানে এক্স লিখলাম বটে, এটা হচ্ছে সাই 2px লিখলে আসলে বেটার হবে। তো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের একটা পার্ট হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। এইবার ওয়েভ ফাংশনের মধ্যে আমি যদি নোড খুঁজতে চাই, তাহলে ওয়েভ ফাংশনের ভ্যালুকে আমাকে 0 করতে হবে। এবার 0 কখন হবে? সাইন থিটার ভ্যালু 0 কখন হবে? যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার থিটা 0 হলে সাইন থিটা 0, মানে এবার পুরোটাই 0 হয়ে গেল। অথবা ফাই যদি 90 ডিগ্রি হয়, তাহলে এবার থিটা মানে কোনটা? থিটা মানে জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। থিটা 0 মানে সেটা জেড অ্যাক্সিসকে বোঝাচ্ছে, রাইট। আর ফাই 90 ডিগ্রি মানেও, ফাই মানে কোনটা? ফাই মানে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছিল আর সাইন থিটা, সেটা। তাহলে ফাই যদি 90 ডিগ্রি হয়, তাহলেও তোমার কিন্তু ওই ওয়াই জেড প্লেনকে বোঝাচ্ছে। এটা জেড অ্যাক্সিস মানে অবশ্যই ওয়াই জেড প্লেন হবে। জেড অ্যাক্সিস যখন, সেটা ওয়াই জেড প্লেন, ওয়াই জেড বা এক্স জেড দুটো প্লেনকেই কন্টেন্ট করে থাকবে, যেহেতু জেড অ্যাক্সিস। আর এটা ফাই 90 মানে হচ্ছে এটা কিন্তু ওয়াই জেড প্লেনকে বোঝাচ্ছে। সেই কারণেই 2px এর জন্য আমরা বলি যে অ্যাঙ্গুলার নোডটা হচ্ছে ওয়াই জেড প্লেন। যদি আমরা এখানে pz অ্যাক্সিসের কথা বলতাম, ঠিক আছে, ধরো সাই 2pz, তাহলে আমরা ওখানে পড়েছিলাম যে জেড মানে হচ্ছে খালি আর কস থিটা, তাহলে শুধুমাত্রই কস থিটাটাই হয়ে যেত আমাদের এখানকার যে কি বলবো, যে ভেরিয়েবল যে পার্টটা, যেটাকে 0 করলে ওয়েভ ফাংশন 0 হয়ে যাবে। তাহলে এটা 0 কখন হবে? যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। থিটা 90 মানে থিটা 0 যদি যদি জেড হয়, জেড অ্যাক্সিস হয়, তাহলে ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস সেইগুলোতে তোমার থিটা 90 হবে, অর্থাৎ এক্স ওয়াই প্লেন। তাই জন্যই 2pz অরবিটালের জন্য অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন কোনটা হয়? এক্স ওয়াই প্লেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেখান থেকে আমরা ওই আগে পড়ার সময় শর্টকাট আমরা লিখে দিতাম যে px মানে হচ্ছে ওয়াই জেড, pz মানে হচ্ছে এক্স ওয়াই প্লেন। মানে কীভাবে ওই নোডাল প্লেনটা আসলো তার গল্পটা এইখানে আছে, ঠিক আছে। আর দেখো, ফাইনালি আমরা এই 2p 3p আর 4p অরবিটালের জন্য কী করব? আমরা আর স্কোয়ার আর মানে প্রবাবিলিটি ডেন্সিটি ভার্সেস আর, এই গ্রাফগুলো যদি প্লট করি, তাহলে এই প্রত্যেকটাতে আমি একটা আর স্কোয়ার বসিয়ে দিচ্ছি বা সাই স্কোয়ার বসিয়ে দিচ্ছি, হ্যাঁ, আর স্কোয়ার আর। সেক্ষেত্রে কী হবে? এটা যা আছে তাই থাকবে, এইটা খালি পাল্টে যাবে। এই নিচের পোর্শনটা কি বললাম, এটা যদি স্কোয়ার হয়ে যায় তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং এরকম হয়ে যাবে। আর এখানেও তাই, ঠিক আছে, এইটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল খালি আমাদের আর স্কোয়ার আর ভার্সেস আর এর গ্রাফ। এবার এই একই রকম গ্রাফ আমরা পাবো ডি এর জন্যও পেতে পারি, মানে যেটা আমি 4pর জন্য পাচ্ছি সেটাই আমি 5dর জন্য পাবো, আর সেটাই আমি 6f এর জন্য পাবো, ঠিক আছে। আর যেটা 3pর জন্য পেলাম সেটাই আমি পাবো হচ্ছে 4d বা 5f এর জন্য, আর এইটা আমি পাবো 3d বা 4f এর জন্য, ঠিক আছে। সেম গ্রাফ ফর আর স্কোয়ার আর ভার্সেস আর, রাইট। তাহলে আজকে এইটুকু থাকবে, এই পার্টিকুলার পোর্শনটার বাকি যেটুকু থাকলো সেটা নেক্সট ভিডিওতে আমরা কমপ্লিট করব।